পড়ছিলাম মেজর শিকদার, কলমে ঈশিতা ঈশা, পর্ব সংখ্যা 10। আকাশে রোদ উঠেছে, কিন্তু রোদটা কড়া নয়, নরম, ধোঁয়াটে সোনালি। ভেজা মাটির গন্ধ বাতাসে মিশে আছে। গাছের পাতাগুলো ধুয়ে একেবারে টাটকা সবুজ হয়ে গেছে। পাতার ডগায় ছোট ছোট পানির ফোঁটা ঝুলে আছে। সূর্যের আলো পড়তেই সেগুলো কাঁপতে কাঁপতে ঝিলমিল করছে। হালকা বাতাস এলেই টুপ করে একটা ফোঁটা নিচে পড়ে। রৌনকের ঘুম ভাঙে খুব হালকা এক নড়াচড়ায়। প্রথমে কিছুই বোঝে না, তারপর টের পায় তার বুকের উপর যে উষ্ণ ভার ছিল সেটা একটু সরে গেছে। চোখ খুলতেই দেখে তৃণা এখনো তার খুব কাছেই, তবে আর আঁকড়ে নেই। ঘুমের মধ্যেও কপালে সূক্ষ্ম ভাঁজ। হাতের উল্টো পিঠে কপালে ঠেকিয়ে ঠাওর করার চেষ্টা করে জ্বরটা আছে কি নেই। রাতের মতো গা অতটা গরম নয়, তার মানে জ্বরটা ছেড়েছে। কথাটা নিশ্চিত হতেই হাত সরিয়ে ফেলে রৌনক। কি মনে করে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে নড়লেই মুহূর্তটা ভেঙে যাবে। তারপর খুব ধীরে নিজের অপর হাতটা পিঠের নিচ থেকে সরিয়ে নেয়। সাবধানে কমফোর্টার ঠিক করে দেয় তৃণার গলা পর্যন্ত। রৌনক উঠে বসে, হাত দিয়ে নিজের কপাল চেপে ধরে কিছুক্ষণ, তারপর উঠে জানালার কাছে যায়। পর্দা সরাতেই ভেজা সবুজ আলো ঢুকে পড়ে ঘরে। বৃষ্টির পর এক নতুন দিনের সূচনা। বাড়িটা অদ্ভুতভাবে শান্ত। পাখির কিচিরমিচির কানে আসতেই প্রাণ জোড়ায়। কিছু সময় চোখ বুজে থাকে সে, এরপর ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকায়। তৃণা কুকড়ে শুয়ে আছে, গাল লালচে, চুল এলোমেলো। রৌনক আবার বিছানার পাশে এসে দাঁড়ায়, খুব ধীরে ডাকে, তৃণালতা, শুনতে পাচ্ছ? তৃণা চোখ খুলতে চেষ্টা করে, পাপড়ি কাঁপে, আধখোলা চোখে তাকায়। কয়েক সেকেন্ড লাগে বিষয়টা ধাতস্থ হতে। মৃদু স্বরে বলে, বলুন। রৌনকের ভেতরটা কেমন নরম হয়ে যায়, কিন্তু মুখে কোনো পরিবর্তন আনে না। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, রাতে জ্বর এসেছিল তোমার, এখন কেমন লাগছে? তৃণা উত্তর দিতে গিয়ে থেমে যায়। গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঠোঁট ভিজিয়ে ফিসফিস করে বলে, মাথা ঘুরছে, পানি খাবো। সে উঠতে নিলে রৌনক তার বাহু ধরে আটকায়। শুয়ে থাকো, উঠবে না। সে দ্রুত টেবিল থেকে পানির বোতল নিয়ে আসে। গ্লাসে পানি ঢেলে এক হাত দিয়ে তৃণাকে সামান্য তুলে ধরে, অন্য হাতে গ্লাস এগিয়ে দেয়। তৃণা পান করতে গিয়ে তার হাত আঁকড়ে ধরে ফেলে অজান্তেই। স্পর্শটা টের পেয়ে দুজনেই থেমে যায় এক মুহূর্ত। রৌনক ধীরে বলে, পানি খাও। তৃণা বাধ্য মেয়ের মতো পান করে, তারপর আবার শুয়ে পড়ে। রৌনক উঠে গিয়ে ল্যান্ডলাইন থেকে রিসেপশনে কল দেয়। একটা থার্মোমিটার আর ফিভার মেডিসিন লাগবে, রুম নম্বর 205। কল কেটে সে এগিয়ে এসে চুপ করে বসে থাকে বিছানার পাশে, হাত দুটো জোড়া করা, চোখ তৃণার দিকে স্থির। তৃণার চোখ আধবোঝা রেখেই বলে, আপনি যাবেন না? রৌনক কয়েক সেকেন্ড উত্তর দেয় না, তারপর শান্ত স্বরে বলে, যাব, কিন্তু তার আগে তুমি ঠিক হও। তৃণা তাকায় তার দিকে। এই মানুষটার সাথে তার কত দূরত্ব, অথচ এই মুহূর্তে লোকটা তার একমাত্র ভরসার স্থান। নিজেকে সামলে তৃণা বলে, আমি ঠিক আছি। রৌনক সরাসরি তার চোখে তাকায় এবার, গম্ভীর গলায় বলে, না, তুমি ঠিক নেই। ঘরে নীরবতা নেমে আসে। তৃণা ধীরে চোখ বন্ধ করে, কিন্তু তার হাত এখনো কমফোর্টারের উপর, যেখানে একটু আগে রৌনকের হাত ছিল। মাথাটা বড্ড ঝিমঝিম করছে, চোখ মেলে রাখতেও কষ্ট হচ্ছে। রৌনক উঠে দাঁড়ায়, রুমের ভেতর কতক্ষণ পায়চারি করে, পিছনে না তাকিয়েই ডাক দেয়, তৃণলতা। আমি আজকেই আবার ফিরে যাব। তোমার সাথে সকল বিষয়ে ছুটিতে এসে কথা বলবো। কোন বিষয়ে? রৌনক চুপ করে যায়। এই মুহূর্তে কথা বলার উপযুক্ত সময় না। দরজায় নক করার শব্দ হয়। রৌনক এক মুহূর্ত তৃণার দিকে তাকিয়ে থাকে, তারপর দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই রিসোর্টের এক স্টাফ থার্মোমিটার আর ওষুধের ছোট্ট প্যাকেট এগিয়ে দেয়। রৌনক সংক্ষিপ্ত ধন্যবাদ জানিয়ে দরজা বন্ধ করে দেয়। বিছানার পাশে এসে বসে। তাপমাত্রা দেখি। তৃণা খুব ধীরে উঠে বসতে চায়। রৌনক আবারও কাঁধে হাত রেখে থামায়, শুয়ে থাকো বলছি। থার্মোমিটার মুখে নিয়ে শুয়ে থাকে তৃণা। কিছুক্ষণ বাদে সেটা মুখ থেকে বের করলে দেখে জ্বর কমেছে। জ্বর কমেছে? তৃণা চোখ বন্ধ করেই বলে, বলেছিলাম তো আমি ঠিক আছি। রৌনক দীর্ঘশ্বাস ফেলে। জ্বর কমলেই মানুষ ঠিক হয়ে যায় না। তোমার বিশ্রাম প্রয়োজন, বাড়ি ফিরে বিশ্রাম করবা। কথাগুলো বলে ঔষধ এগিয়ে দেয়, এটা খাও। তৃণা বিনা বাক্য ব্যয়ে খেয়ে নেয়। পানি শেষ করে আবার বালিশে মাথা রাখে। তার চোখে ক্লান্তি স্পষ্ট। ঘরের ভেতর আবার নীরবতা। রৌনক কিছুক্ষণ বসে থাকে, তারপর ধীরে জিজ্ঞেস করে, কাল রাতের কিছু মনে আছে? তৃণা ভ্রু কুঁচকে তাকায়, মানে? রৌনক কয়েক সেকেন্ড চুপ থাকে,
এরপর বলে তুমি ঘুমের মধ্যে খুব কাঁপছিলে। টিনার গাল লাল হয়ে ওঠে। সে দৃষ্টি সরিয়ে নেয়। আপনাকে বিরক্ত করার জন্য সরি। রৌনক তাকে থামিয়ে দেয়। সরি বলার কিছু নেই। টিনার দৃষ্টি কোমল হয়। রৌনক বাথরুমে ঢুকে ফ্রেশ হতে। শুক্রবার হওয়াতে আজকে সকলে বাসায় উপস্থিত। নাস্তা সেরে বসার ঘরে পত্রিকা পড়ছেন আকরাম শিকদার। সার্ভেন্ট চায়ের কাপ রেখে যায়। কাপটা তুলে তিনি তাদের কয়েক চুমুক বসান। মিসেস জান্নাত এসে তার পাশে বসেন। একটু আগে শাশুড়ির রুমে গিয়েছিলেন। তার নানান প্রশ্নে মাথা ধরে গেছে। তিনি টিনাকে খুঁজছেন। কি জবাব দিবেন বুঝতে না পেরে বলছেন টিনার নানু অসুস্থ, তাই সে বাবার বাড়িতে গিয়েছে। এতে অবশ্য শাশুড়ি ঠান্ডা হয়েছেন। তবে কতক্ষণ চুপ করে থাকবে তা দেখার বিষয়। মিসেস জান্নাতের দিকে এক পলক তাকিয়ে আকরাম শিকদার জিজ্ঞেস করেন, তোমাকে বেশ দুশ্চিন্তাগ্রস্ত লাগছে যে, কি হয়েছে? বিরস গলায় জবাব দেয়, ওরা এখনো ফিরল না, তাই একটু চিন্তা হচ্ছে। চিন্তা করো না, জলদি ফিরবে। এমন সময় সার্ভেন্ট এসে জানায় রৌনক আর টিনা ফিরেছে। খবর পেয়ে মিসেস জান্নাত উঠে দাঁড়িয়ে বাড়ির সদর দরজার দিকে এগোয়। আকরাম শিকদার তখনও চা পানে ব্যস্ত। রৌনক আগে নামে। তারপর গাড়ির অন্য পাশ ঘুরে দরজা খুলে দাঁড়ায়। টিনা ধীরে নামে। মুখটা ফ্যাকাশে, চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ওড়নাটা চাদরের মতো করে গায়ে জড়ানো। রৌনকের হাতে তার ব্যাগ। পাশাপাশি হেঁটে দুজন একত্রে বাড়ির সদর দরজার দিকে এগোয়। দরজায় মিসেস জান্নাত দাঁড়িয়ে। টিনাকে দেখে মিসেস জান্নাত এক নজরেই বুঝে যান কিছু একটা ঠিক নেই। কি হয়েছে? তোমায় এমন লাগছে কেন টিনা? টিনা স্বাভাবিক থাকার চেষ্টা করে। কিছু না, একটু ঠান্ডা লেগেছিল, এখন ঠিক আছি। রৌনক সংক্ষিপ্ত স্বরে বলে, জ্বর এসেছিল রাতে, এখন কমেছে, বিশ্রাম দরকার। মিসেস জান্নাতের চোখ কপালে উঠে যায়। জ্বর? আমাকে একটা ফোন দিলা না কেন? ডাক্তারকে কল দিতে বলি? রৌনক শান্তভাবে উত্তর দেয়, মধ্যরাতে জ্বর এসেছিল। আসার পথে ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম, বলেছেন প্যারাসিটামল খেতে। মিসেস জান্নাত আর কোনো প্রশ্ন করেন না। দুজনকে ভেতরে আসতে বলেন। ভেতরে ঢুকতেই বসার ঘর থেকে আকরাম শিকদার পত্রিকা নামিয়ে তাকান। চোখ দুটো তীক্ষ্ণ, পর্যবেক্ষণী দৃষ্টিতে তাকান দুজনের দিকে। এসেছ? রৌনক এগিয়ে গিয়ে সালাম দেয়। টিনাও ধীরে সালাম দেয়। আকরাম শিকদার টিনার দিকে তাকিয়ে খানিকক্ষণ চুপ থাকেন। তার অভিজ্ঞ চোখ এড়িয়ে যায় না মেয়েটার দুর্বলতা। শরীর খারাপ? রৌনক উত্তর দেয়, বৃষ্টিতে ভিজেছিল তাই জ্বর। আকরাম শিকদার গম্ভীর গলায় বলেন, তুমি থাকার পরও এমনটা হলো? জ্বর তো খুবই খারাপ জিনিস। তার উপরে মেয়েটার রেগুলার ক্লাস থাকে। জ্বরে ভুগলে ক্লাস মিস হবে তো। বাবার কথার বিপরীতে রৌনক কিছু বলে না, শুধু মাথা নত করে। মিসেস জান্নাত টিনার হাত ধরে বলেন, রুমে গিয়ে বিশ্রাম করো, তোমার জন্য আমি স্যুপ পাঠাচ্ছি। মাথা হালকা নাড়িয়ে টিনা এগোয়। যেতে যেতে একবার পেছনে তাকায়। রৌনক তখনও বসার ঘরের মাঝখানে দাঁড়িয়ে। তার আর আকরাম শিকদারের চোখাচোখি। ঘরে এক ধরনের চাপা উত্তেজনা। টিনা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। প্রতিটা ধাপে তার মাথা একটু একটু ঘুরে, কিন্তু তার চেয়েও বেশি ঘুরছে মনে নানান প্রশ্ন। নিচে বসার ঘরে আকরাম শিকদার ধীরে প্রশ্ন করেন, কতদিনের জন্য এসেছ? রৌনক সরাসরি উত্তর দেয়, আজ মিটিং অ্যাটেন্ড করে ফিরতে হবে। টিনাকে সবটা বলেছ? আশা করি তুমি ওকে পুরো পরিস্থিতি বুঝিয়ে বলবে। রৌনক জবাব দেয়, সময় হলে বলবো। মিসেস জান্নাত বলেন, একের পর এক ঝামেলা ভালো লাগছে না, মেয়েটাকে সব দ্রুত জানানো উচিত। চিন্তিত গলায় আকরাম শিকদার বলেন, পরিস্থিতি এত খোলা হবে জানলে বিয়ে। হঠাৎ মাহের গলা পাওয়া যায়। আকরাম শিকদার থেমে যায়। তোমরা ফিরেছ? টিনা উপরে। মাহের প্রশ্নে রৌনক মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। রৌনক বলে, ওর জ্বর এসেছিল, গিয়ে ওর পাশে থাকো। সময় নষ্ট না করে দ্রুত সিঁড়ির ধাপ অতিক্রম করে রুমের দিকে ছুটে সে। রৌনক তার বাবা মায়ের উদ্দেশ্যে বলে, তোমরা কেউ কিছু টিনাকে বলো না, আমি ওকে সময় সুযোগ করে সবটা বুঝিয়ে বলবো। দুজনেই মাথা নেড়ে সায় দেয়। মাহি প্রায় দৌড়াতে দৌড়াতে দরজার সামনে এসে থামে। দরজা নক না করে ভেতরে ঢুকে পড়ে। টিনা তখন বিছানায় বসেছিল। দরজা চাপিয়ে সবে বিছানায় এসে বসেছে সে। শব্দ পেয়ে সেদিকে তাকায়। মাহি ঢুকেই এগিয়ে আসে। কি হয়েছে তোর? জ্বর এসেছে শুনলাম। টিনা হালকা হাসার চেষ্টা করে। এই তো বৃষ্টিতে ভিজেছিলাম, তাই একটু জ্বর এসেছিল, সিরিয়াস কিছু না। মাহি বিছানায় বসে তার কপালে হাত রাখে। গরম তো এখনো? ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ, আসার পথে। মাহি একটু থেমে যায়, তারপর ধীরে জিজ্ঞেস করেও, এমনিতে তুই ঠিক আছিস তো? মাহির অদ্ভুত প্রশ্নে টিনার ভ্রু কুঁচকে আসে। সবাই কেমন অদ্ভুত কথা বলছে। টিনা সরাসরি তাকায় মাহির দিকে।
আমি কি ঠিক থাকার মতো কিছু জানি? মাহি অপ্রস্তুত হয়ে যায়। আসলে আমি অমন কিছু মিন করিনি। তীরা নিচু স্বরে বলে, সবাই কিছু জানে, শুধু আমি না। কেন? মাহির চোখে এক মুহূর্তের জন্য দুশ্চিন্তা ভেসে ওঠে। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। তুই বেশি ভাবছিস, ভাইয়া তোকে নিজেই বলবে। কখন? এই প্রশ্নে মাহি চুপ। তার কাছে কোনো উত্তর নেই। ঠিক তখন দরজা খোলার শব্দ হয়। দুজনেই চুপ হয়ে যায়। দরজায় রৌনক দাঁড়িয়ে। দুজনের কথোপকথনের শেষ অংশটা সে শুনেছে কিনা বোঝা যায় না। তার মুখটা একদম শান্ত হয়ে আছে। মাহি, ওকে বিশ্রাম নিতে দে, তুই পরে আসিস। মাহি উঠে দাঁড়ায়। আমি পরে আসছি। রুম থেকে বেরিয়ে দরজা টেনে দেয়। ঘরে আবার নীরবতা নামে। রৌনক ধীরে এগিয়ে আসে। তুমি বিশ্রাম না নিয়ে এসব নিয়ে ভাবছো কেন? তৃণা এবার আর এড়িয়ে যায় না। সরাসরি বলে, কারণ আমি এই গল্পের চরিত্র, অথচ কাহিনী জানি না। রৌনকের চোয়াল শক্ত হয়। সব কথা একদিনে বলা যায় না। তাহলে বিয়ে একদিনে করা গেল কিভাবে? প্রশ্নটা করে তৃণা নিজেও বিব্রত হয়ে যায়। রৌনক কয়েক সেকেন্ড চুপ থাকে। তারপর ধীরে বলে, সব কিছু নিয়ে বেশি বোঝা ভালো না। আমাকে আমার মতো করে সবটা হ্যান্ডেল করতে দাও। ড্যাডি। রিশানের গলা পেয়ে দুজনেই চমকে থামে। রৌনকের মুখায়ব পরিবর্তন হয়। রিশান তার দিকে ছুটে আসতেই সে হাঁটু গেড়ে বসে। রিশান দৌড়ে এসে রৌনকের গলায় ঝাঁপিয়ে পড়ে। ড্যাডি, তুমি এসেছো বলনি তো? রৌনকের মুখের কঠিন রেখাগুলো এক মুহূর্তে নরম হয়ে যায়। সে দুহাতে ছেলেটাকে জড়িয়ে ধরে। কপালে একটা চুমো খায়। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম চ্যাম্প। রিশান গম্ভীর মুখ করে বলে, আমি কিন্তু রাগ করেছি। ও আচ্ছা। রৌনক অবাক হওয়ার ভান করে। তাহলে এই রাগ ভাঙাতে কি চকলেট লাগবে? রিশান হেসে ফেলে। না, আমার কারটার হ্যান্ডেল ভেঙে গেছে। নিউ আরেকটা কিনে দাও। আজকেই রাহিকে বলবো তোমায় নিয়ে কিনে দিতে। তুমি যাবে না? না সোনা, ড্যাডির অনেক কাজ আছে। একটু পরেই ড্যাডি বেরিয়ে যাবে। রিশান সঙ্গে সঙ্গে মুখ ফুলিয়ে ফেলে। না, তুমি যাবে না। তুমি আমার সঙ্গে গিয়ে কার কিনে দেবে। রৌনক হেসে তার নাকটা চেপে ধরে। ড্যাডির তো কাজ আছে। রিশান এবার গলা চড়িয়ে বলে, তুমি সব সময় এটাই বলো। এবার মানবো না। বলে সে দুহাত দিয়ে রৌনকের শার্ট আঁকড়ে ধরে। ঠোঁট ফুলিয়ে কান্নার ভান করে। টিনা বিছানায় বসে দৃশ্যটা দেখছে। আর তার অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। রিশান এবার গলা নামিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে, আমাকে কার না কিনে দিলে আর কখনো তোমার সাথে কথাই বলবো না। রৌনক ভয় পাওয়ার ভান ধরে, আরে এত বড় শাস্তি? রিশান মাথা নাড়ে জোরে। রৌনক হাসে। রিশান এবার একদম গলায় ঝুলে পড়ে। প্লিজ ড্যাডি, প্লিজ প্লিজ প্লিজ, এখনই চলো। তার কণ্ঠে আদর মাখা জেদ। বিছানায় বসে থাকা তৃণা নিঃশব্দে তাকিয়ে থাকে। এই দৃশ্যটা তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি তোলে। রৌনক যখন রিশানের সাথে কথা বলে তখন সে একদম আলাদা মানুষ। সহজ, উষ্ণ, নির্ভর। রৌনক এবার তৃণার দিকে তাকায়। তৃণার চোখে অদ্ভুত এক কোমলতা। সে ধীরে বলে, বেচারা এতবার করে বলছে নিয়ে যান। রৌনক কিছুক্ষণ চুপ থাকে। তারপর রিশানের মাথায় হাত বুলিয়ে বলে, ঠিক আছে, কিন্তু এক শর্তে। রিশানের চোখ চকচক করে ওঠে। কি? আমি চলে যাওয়ার পর টিনাকে বিরক্ত করা যাবে না। আর প্রমিস করতে হবে তুমি টিনাকে একদম বিরক্ত করবা না। সকল কথা শুনবা। রিশান সঙ্গে সঙ্গে মাথা নাড়ে। প্রমিস? গুড বয়। রিশান হাত ধরে টানতে শুরু করে। এখন চলো, যাবো তো। ড্যাডি ফ্রেশ হয়ে আসছি, ততক্ষণ তুমি নিচে গিয়ে রাহিকে ডাক দাও। ঠিক আছে বলেই রিশান ছুটে। টিনা গলা উঁচিয়ে সাবধান করে, রিশান আসতে যাও, নইলে হোঁচট খাবা। ছেলেটা কথা শুনলো কিনা বোঝা গেল না। রিশানের ছোট্ট ছোট পায়ের শব্দ সিঁড়ি বেয়ে মিলিয়ে যায়। ঘরে আবার নিস্তব্ধতা। পোশাক নিয়ে রৌনক ঢুকে যায় বাথরুমে। বিছানাতে তৃণা চুপচাপ বসে আছে। মাথার ভেতরটা এখনো কেমন টিপ টিপ করছে। চোখ বুঝে এক হাত তুলে কপাল ঘষতে শুরু করে। রুমের ভেতর নিস্তব্ধতা। বাথরুমে পানির শব্দ থেমে গেছে অনেকক্ষণ। তৃণা বুঝতেই পারেনি কখন রৌনক বেরিয়ে এসেছে। সে এখনো চোখ বুঝে কপাল টিপছে। হঠাৎ খুব কাছ থেকে শান্ত গলায় রৌনক বলে, ব্যথা করছে? চমকে চোখ খুলে টিনা। রৌনক ঠিক সামনে দাঁড়িয়ে, চুল ভেজা, হাতে তোয়ালে দিয়ে মুছছে। টিনা একটু অপ্রস্তুত হয়ে হাত নামায়। না, ঠিক আছি। রৌনক ভ্রু তোলে। মিথ্যা বলার সময় অন্তত চোখ নামিয়ে ফেলো না। টিনা তাকিয়ে থাকে। কি বলবে শব্দ খুঁজে পাচ্ছে না। রৌনক ধীরে বিছানার ধারে বসে। দাও। কি? তোমাকে একটু সেবা করার সুযোগ। টিনা দ্বিধা করে। রৌনক খুব স্বাভাবিক ভঙ্গিতে তার কপালের দুই পাশে আঙুল রেখে হালকা চাপ দিতে থাকে। খুব ধীরে, যত্ন নিয়ে। তার আঙুলের ছোঁয়া অদ্ভুতভাবে আরামদায়ক। টিনার চোখ নিজে থেকেই বন্ধ হয়ে আসে। আরাম লাগছে ভীষণ। রৌনক কিছু বলে না, শুধু চাপটা আরও সামান্য ঠিক করে দেয়।
তৃণা ধীরে চোখ খুলে তাকায়। সদ্য গোসল করে আসা লোকটাকে স্নিগ্ধ লাগছে। এত কাছ থেকে রৌনককে দেখার অভ্যাস তার নেই। আপনি সবসময় এমন থাকেন না কেন? রৌনকের আঙুল থেমে যায় এক মুহূর্ত। কেমন এমন শান্ত, সহজ? রৌনক খুব মৃদু হেসে বলে, তুমি সবসময় এমন অদ্ভুত প্রশ্ন করো যার উত্তর আমার কাছে নেই। তৃণা হালকা লজ্জা পায়, দৃষ্টি সরাতে যায়, কিন্তু রৌনকের হাত এখনো তার কপালে। সে থেমে যায়। হঠাৎ তৃণার চুলের একটা গোছা মুখের উপর পড়ে। রৌনক খুব স্বাভাবিক ভঙ্গিতে সেটা সরিয়ে দেয়। আঙুলের ডগা গাল ছুঁয়ে যায়। দুজনেই স্থির। হুট করে লোকটা তাকে ছেড়ে উঠে দাঁড়ায়। কিছু না বলে রেডি হতে শুরু করে। তৃণা চুপচাপ তাকে দেখে চলেছে। এর মাঝে রিশান এসে আবার উপস্থিত হয়। রৌনক ততক্ষণে তৈরি। ছেলের হাত ধরে রৌনক বলে, তাহলে আমি আসছি। রিশান আর রাহিকে মলে নামিয়ে সোজা অফিসের দিকে যাব। তৃণা শুধু বলে, সাবধানে যাবেন। আবার জ্বর এলে ডাক্তারকে কল দিও। ড্রয়ারে তার কার্ড আছে। আর কিছুর প্রয়োজন হলে মাহি বা রাহিকে বলো। চিন্তা করবেন না, আমি সবটা সামলে নিব। রৌনক মৃদু হাসে। তৃণার কথার ভরসা পেল কি না বোঝা গেল না। রিশান হাত নাড়িয়ে বলে, তৃণা থাকো, আমি কার কিনেই তোমার কাছে ফিরব। তৃণা মুচকি হেসে হাত নাড়ায়। ছেলের গল্প করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। তারা যেতেই তৃণা লম্বা হয়ে শুয়ে পড়ে। মাথার ভেতরটা এত বেশি যন্ত্রণা করছে যে একটু ঘুম দরকার। বালিশে ঠেকিয়ে চোখ বন্ধ করে। হঠাৎ তার ফোন কেঁপে ওঠে। ফোন হাতে নিতে স্ক্রিনে ভেসে ওঠে এক অচেনা নাম্বার। কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। তারপর কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে অপরিচিত কণ্ঠ, মিসেস তৃণা শিকদার। তৃণার বুক ধক করে ওঠে। নিজেকে শান্ত করে জবাব দিয়েছি, কে বলছেন? ওপাশের কণ্ঠ ঠান্ডা। মেজর রৌনক শিকদারের বিষয়ে আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আপনি কি একা আছেন? তৃণার হাত পা ঠান্ডা হয়ে আসে।